জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় মানসিক স্বাস্থ্য। আলোচনায় অংশগ্রহণ করছেন ইয়াহিয়া মোহাম্মদ আমিন, মনোবিদ, চেয়ারম্যান লাইফ স্প্রিং মেন্টাল হেলথ কেয়ার ইনস্টিটিউট। আসসালামু আলাইকুম। আলোচনায় আরও অংশগ্রহণ করছেন ডাক্তার সৈয়দুল আশরাফ কুশল, মনোরোগ চিকিৎসক, ম্যানেজিং ডিরেক্টর লাইফ স্প্রিং মেন্টাল হেলথ কেয়ার ইনস্টিটিউট। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা আজকে মানসিক স্বাস্থ্য নিয়ে কিছু কথা বলতে চাই। যখন বিষয়টা এভাবে নির্ধারিত হয় তখন তো পাল্টা প্রশ্ন এভাবে জাগতে পারে, তাহলে আমাদের স্বাস্থ্যের কি আরও কোনো বিষয় আশয় আছে? কারণ মানুষ তো শুধু মনের বিষয় নয়, মানুষের মধ্যে আরও বিষয় আছে। শরীর আছে, যেমনি মন আছে তেমনি আত্মা আছে। তো আজকের নির্দিষ্ট বিষয় মানসিক স্বাস্থ্য প্রসঙ্গে যাওয়ার আগে আমরা ইয়াহিয়া মোহাম্মদ আমিন আপনার কাছ থেকে জানতে চাইব সংক্ষিপ্তভাবে মানুষের পরিচয় সম্পর্কে। শরীর, মন ও আত্মা নিয়েই কিন্তু মানুষ, এবং যখন আমরা মানসিক স্বাস্থ্যের কথা বলি তখন শরীর, মন ও আত্মার যে হারমোনিয়াল ডেভেলপমেন্ট, তার মধ্যেই কিন্তু মানুষের সুষম ডেভেলপমেন্টের মাধ্যমে কিন্তু একটা মানুষের মানসিক স্বাস্থ্য আমরা বুঝি। এখানে সবটাই প্রাসঙ্গিক অবশ্যই, এবং সুষম অবশ্যই। তো এখান থেকে আজকে আমার নির্দিষ্ট বিষয় আমরা মানসিক স্বাস্থ্য নিয়ে কথা এই জন্য বলছি, সারা পৃথিবীতে এখন বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে, মানসিক স্বাস্থ্য প্রসঙ্গে কথা হচ্ছে, এবং যারা চিন্তাবিদ তারা ভাবছেন যে এই রোগটা কত দূর এগিয়ে যাবে। তো সেই প্রসঙ্গে আমরা ডাক্তার সৈয়দুল আশরাফ কুশল আপনার কাছে জানতে চাইব মানসিক স্বাস্থ্যের বিষয়গুলো নিয়ে। মানসিক স্বাস্থ্যের বিষয় যদি আমরা বলতে যাইতে, যে প্রতি 5 জনে একজন, WHO যে রিসেন্ট রিপোর্টটা করেছে যে প্রতি 5 জনে একজন কিন্তু কোনো না কোনো মানসিক রোগে ভুগছেন। এটা হতে পারে ডিপ্রেশন, হতে পারে অতিরিক্ত দুশ্চিন্তাজনিত অ্যাংজাইটি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, সিজোফ্রেনিয়া, নানা রকম মানসিক রোগ আছে। তো এটা গেলো একটা পার্সপেক্ট। আরেকটা পার্সপেক্ট আছে যারা কিনা সুস্থ, মানে বাকি 80%, তাদেরও কিন্তু প্রতিদিনের চলাফেরায় বা বেটার ফাংশনিংয়ের জন্য মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া প্রয়োজন। তারা হয়তো এখন ফাংশনিং করছে 6 আউট অফ 10, তারা যদি তাদের মানসিক স্বাস্থ্যের যত্ন নেয় বা মেন্টাল ওয়েলবিংয়ে গুরুত্ব দেয়, তাহলে তারা খুব সহজেই একটু কাজ করে এটাকে 6 আউট অফ 10 থেকে 7 আউট অফ 10 বা 8 আউট অফ 10 করতে পারে। যে কারণে মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া, আমি বলবো যে প্রতিটা সুস্থ মানুষের জন্য খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড ডেফিনেটলি যারা অসুস্থ তারা যদি তাদের মানসিক রোগটা মানে সারিয়ে তুলতে পারে, যেমন যার ডিপ্রেশন আছে তার একটা সিমটমই হয় যে কাজের আগ্রহ চলে যায়, কোনো কিছুতে পড়ার কনসেন্ট্রেশন থাকে না। তো এটা যদি আমরা তাকে সারিয়ে তুলতে পারি, দেন সে যদি পড়াশোনায় ফিরে যায় বা চাকরিতে ফিরে যায়, তাহলে তার প্রোডাক্টিভিটি, ফাংশনিং কিন্তু অনেক বেড়ে যায়। তো যখন আমরা এটাকে খুব স্টিগমাটাইজ করি, আমরা মনে করি যে এটা বোধহয় একটা এমন জিনিস যেটা শাস্তির কারণে হয়, অথবা কোনো অপরাধের কারণে হয়, অথবা কেউ ইচ্ছা করে মানসিক রোগগ্রস্ত হয়ে থাকে, সেটা একটা অনেক বড় প্রবলেম। কারণ কেউ কিন্তু ইচ্ছা করে মানসিক রোগী হয় না। তো এই যে মানসিক রোগ প্রসঙ্গে আমরা কথা বলছি, আমরা মানসিক রোগীদের প্রতি সমবেদনা প্রকাশ করছি, তারপরেও কিন্তু মানসিক রোগ বেড়ে যাচ্ছে। এর কারণ কি? মানসিক রোগ বাড়ার কোনো একটা নির্দিষ্ট কোনো কারণ নাই, অনেকগুলো কারণ আছে। এর মধ্যে একটা ডেফিনেটলি আমরা বলতে পারি যে নৈতিকতার অবক্ষয় এটা। এবং শুধু মানসিক স্বাস্থ্য কিন্তু শুধু আমাদের দেশে মানে এটার অবনতি হচ্ছে না, আমরা যদি ইউরোপ, আমেরিকাতেও দেখি মানসিক স্বাস্থ্য সমস্যা কিন্তু বেড়ে যাচ্ছে, আমাদের দেশেও বাড়ছে। এটা বৈশ্বিক সমস্যা, এটা বৈশ্বিক সমস্যা অবশ্যই। এবং আমাদের দেশে নৈতিক অবক্ষয়, সব পরিবারের মধ্যে যে ভাঙন, এবং তারপরে আমাদের যে মানে আত্মিক
উন্নয়নের যে অভাব, আমাদের জীবনের কোনো ডিরেকশন নেই, বস্তুবাদ, এই সবগুলো বিষয়ই কিন্তু একত্র হয়ে আমাদের মানসিক সমস্যা বাড়াচ্ছে। আমাদের দেশে আরেকটা যেটা খুব বড় প্রবলেম, সেটা হচ্ছে গিয়ে মানসিক স্বাস্থ্যের ব্যাপারে মানুষ যথেষ্ট পরিমাণ শিক্ষিত না, মানুষ জানে না। এবং এটা ওভারঅল আমি যদি পিকচারটা বলি, আমাদের এখনও চিকিৎসা খাতে যথেষ্ট পরিমাণ গ্যাপ আছে। মানসিক স্বাস্থ্য চিকিৎসা খাতে আরও অনেক বেশি পরিমাণে মানুষের কাছে চিকিৎসা স্বাস্থ্য পৌঁছানোর দরকার বা প্রয়োজনটা অনেক বেশি। মানসিক রোগ প্রসঙ্গে আপনাদের বক্তব্য থেকে এই বিষয়টি উপলব্ধি করা যায় যে আমরা এই রোগে আক্রান্ত হচ্ছি, কিন্তু রোগ থেকে মুক্তির ব্যাপারে আমরা তেমন সচেতন নই, এবং আমাদের পারিবারিক পর্যায়েও এই বিষয়গুলো নিয়ে তেমন চিন্তাভাবনা হয় সেরকম আমরা খুব একটা দাবি করতে পারি না। এবং দেখা যায় যে অনেক ক্ষেত্রে অনেকে আত্মহত্যা করে। এই বিষয় থেকে মুক্তির উপায় কি? আত্মহত্যার তো আসলে অনেক কারণ রয়েছে, যেটা ইয়াহিয়া আমিন বললেন যে এখনকার আমরা খুব ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন চাই, একটা খুব ইনস্ট্যান্ট রেজাল্টস চাই যে কোনো কাজের। আমরা এই জীবনটাকে একটা শেষ জীবন মনে করি আর বোধহয় আমার কিছু নেই। আমরা আমাদের একটা আইডেন্টিটি ক্রাইসিসে ভুগি, আমরা বুঝি না যে আমাদের জীবনের লক্ষ্য কী, আমাদের জীবনের পারপাস কী। অনেক কিছুই আসলে আত্মহত্যার কারণ। তবে আত্মহত্যার সবচেয়ে বড় কারণ আসলে ডিপ্রেশন, এবং ডিপ্রেশনের অনেক ধরনের কারণ রয়েছে। কিছু ডিপ্রেশন কিন্তু কোনো কারণ ছাড়াই হয়, এটা আমি একটু বলে নিতে চাই। যেমন যদি কারো ধরেন হিমোগ্লোবিন কম থাকে, যেটার কারণে মানুষের অ্যানিমিয়া হয়, রক্তশূন্যতার রোগ হয়, আমরা কিন্তু তাকে কখনো বলি না যে তুমি তোমার রক্তশূন্যতার রোগে ভুগছো, তুমি একটু কক্সবাজার বেরিয়ে আসো, অথবা তুমি একটু বন্ধুদের সাথে ঘুরো, বা এরকম কিছু আমরা কিন্তু বলি না। আমরা তাকে বলি যে তুমি এখন আয়রন ট্যাবলেট নাও বা ইঞ্জেকশন নাও বা যেটা হোক। সো কিছু ডিপ্রেশন কিন্তু আসলে একেবারে বায়োলজিক্যাল, এটা একেবারে জেনেটিক একটা জিনিস, এটা বায়োলজিক্যাল কেমিক্যাল ইমব্যালেন্সের জন্য হয়। তো এই ডিপ্রেশন সারানো কিন্তু আমাদের জন্য অসম্ভব রকম জরুরি, এবং এই ডিপ্রেশন থেকে প্রচুর কিন্তু সুইসাইড হচ্ছে। সো ডিপ্রেশনকে নিয়ে আমাদের প্রচুর অ্যাওয়ারনেস দরকার, যে কারণে সুইসাইড হচ্ছে। সুইসাইডের একটা বড় কারণ হচ্ছে ব্যক্তিত্বের বিকার, আমরা বলি পার্সোনালিটি ডিসঅর্ডার। যেমন কিছু মানুষ খুব অ্যাটেনশন সিক করে, কিছু মানুষ খুব মানুষের মাঝে খুব অহংকার থাকে, প্রাইড থাকে, কিছু মানুষ প্রচণ্ড রিজিড স্টাবর্ন থাকে, খুব অতিরিক্ত গুছিয়ে কাজ করতে চায়, এত গুছিয়ে কাজ করতে চায় যে দিন শেষে হয়তো কাজটি করা হয় না। এই ধরনের নানা রকম ট্রেইট আসলে মানুষের মাঝে আছে, যেটা নিয়ে যদি আমরা একটু কাজ করি বা মেন্টাল প্রফেশনাল হেল্প নেই, সেখান থেকে আমরা খুব সহজে বের হয়ে আসতে পারবো। হয়তো একটু সময় লাগবে, বাট এটা নিয়ে প্রচণ্ড স্টিগমা। আমরা মনে করি একজন মানসিক রোগের ডাক্তার কাছে যাব, সে বোধহয় আমাকে অনেকগুলো ওষুধ দিবে বা ঘুম পাড়িয়ে রাখবে। সো এই স্টিগমা থেকে আসলে আমাদের বের হয়ে আসা উচিত। আপনি যদি দেখেন যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে বা যেটু ডেভেলপ কান্ট্রিতে মানে সবাই কিন্তু খুব সহজেই মানসিক রোগের ডাক্তারের কাছে যায়। তো আমি যেটা বলতে চাই যে আপনি যদি একজন মেন্টাল প্রফেশনাল এর কাছে যান, এর মানে না এই যে আপনি পাগল বা খারাপ, বরং এটা মিন করে যে আপনি আসলে স্মার্ট। চমৎকার বক্তব্য আমরা শুনলাম। তো মানসিক রোগের তো জেনেটিক বিষয় আছে, তারপরে অবসাদ, হতাশা, অহংকার, এসব বিষয় আসলে আছে। এর মূলে কি জীবন দৃষ্টিগত বা জীবন দর্শনগত যে ত্রুটি, সেটাই কি মৌলিক বিষয় নয়? অবশ্যই আপনার জীবন দর্শনগত যে ত্রুটি, সেই ত্রুটি থেকেই কিন্তু মানুষের অহংকার বাড়ে, মানুষের বস্তুবাদী চিন্তা বাড়ে, হতাশা বাড়ে, মানুষের মধ্যে প্রচণ্ড স্বার্থপর চিন্তার উদয় হয়। এবং আপনি যদি জীবন দৃষ্টিকোণ বলতে আমি যদি আমাদের জীবন দৃষ্টিকোণের জায়গাটা তো ইসলাম, আমরা মুসলমান অধিকাংশ মানুষ, সেই জায়গাটা থেকে আমি যদি দেখি, সেখানে আপনি দেখবেন যে আমাদের ধর্ম, আমাদের যে জীবন দর্শন, সেটা কিন্তু বারবারই আমাদেরকে মানসিকভাবে সুস্থ রাখার ক্ষেত্রে হেল্প করে। অবশ্যই ধার্মিক মানুষেরা মানসিক সমস্যা হতে পারে, কিন্তু বিষয় যেটা সেটা হচ্ছে কি যে ইসলাম একটা জীবন দর্শন হিসেবে কিন্তু মানুষকে সুস্থ রাখার ক্ষেত্রে অসম্ভব একটা গুরুত্বপূর্ণ শক্তিশালী ভূমিকা। যেখানে এসে মানুষ ভুল করতে পারে, সেখানে ইসলাম প্রশান্ত থাকার যৌক্তিক ভূমিকা পালন করার বার্তা দেয় বোধহয়। অ্যাবসলিউটলি। এবং আপনি যদি শুধু একটা খুব ছোট একটা উদাহরণ দিয়ে আমি যদি এই বিষয়টাকে বুঝাই, যদি অনেক সময় নিয়ে আলোচনা করার আছে, যেমন ধরেন আমরা ছোটোবেলা থেকে আমাদেরকে মুসলমান একদম ইসলামের একটা বেসিক শিক্ষা হচ্ছে আখিরাতে বিশ্বাস। আখিরাতে বিশ্বাসের মূল কথাটা কি? তোমার প্রত্যেকটা ভালো কাজের তোমার হিসাব তোমাকে দিতে হবে, এবং প্রত্যেকটা খারাপ কাজের হিসাব তোমাকে দিতে হবে। এটা একদম সিম্পল, একটা ছোটোবেলা থেকে কিন্তু এটা মুসলিম পরিবারের শিক্ষাটা দেওয়া হয়। শুধুমাত্র এই শিক্ষাটাই কিন্তু কত শক্তিশালী আমরা যদি একটু চিন্তা করি, যে আজকে আমাদের সমাজে আমরা কি দেখি, যে একটা মানুষ কিন্তু তার
নৈতিকতার বিপর্যয় কিন্তু সমস্ত মহলে, করাপশন কিন্তু একেবারে সমস্ত মহলে ছড়িয়ে গেছে। কেন মানুষ কারাপ্টেড? কারণ মানুষ করে করাপ্টেড হওয়াটাই, ও করাপ্টেড, আমার আশেপাশের মানুষটাও করাপ্টেড, আমার পাশের মানুষ ঘুষ খাচ্ছে, আমি কেন ঘুষ খাবো না, সে তো ঘুষ খেয়ে দিব্যি ভালো আছে, আমি তো ঘুষ ছাড়া আমার তো জীবন চলছে না। এই জায়গাটায় যখনই সে আখিরাতকে বিশ্বাস করে তখন তার জন্য ভালো থাকাটা অনেক সহজ, তার জন্য প্রশান্ত থাকাটা অনেক সহজ, স্বল্পের তুষ্টি থাকা অনেক সহজ। কারণ সে জানে যে এই লোকটা যে দিব্যি ভালো আছে, সে একসময় অবশ্যই মারা যাবে এবং সে একটা বিশাল জীবনে, একটা অসীম জীবনে গিয়ে সে অসম্ভব পরিমাণে বোঝা বহন করবে, যেটা আমি যদি সৎ থাকি তার ফলাফল আমি অবশ্যই সৃষ্টিকর্তা আল্লাহর কাছে আমি পাবো। মানে জীবনযাপনের ক্ষেত্রে যে জীবন দৃষ্টি বা জীবন দর্শন তাকে যেমন বার্তা দেয়, বিভিন্ন দুর্যোগে, দুর্ঘটনায়, জীবনের যে কতগুলো কঠিন সময় এসে যায় তখন সেই বার্তা থেকে সে পুষ্টি পায়, অক্সিজেন পায়, ফলে সে হতাশা হয় না, ভুল জীবনযাপনে সে যেতেও চায় না। যে আমাদের মানসিক যে রোগগুলি হয় তার পিছনে জীবন দৃষ্টি বা জীবন দর্শনগত ভুল একটা বড় কারণ। তো এক্ষেত্রে আপনি কিছু বলবেন? ডেফিনেটলি আমি এটা অ্যাগ্রি করি যে জীবন দৃষ্টি বা লাইফে যদি কোনো পারপাস না থাকে বা আমরা যদি এই ফিলোসফিটা বুঝতে না পারি যে এই জীবনে আমি সব কিছু পাবো না, কিছু জায়গায় আমি আসলে হেরে যাব, আবার কিছু জায়গায় আমি আসলে জিতবো এবং আমার সৃষ্টিকর্তাই জানেন আমার জন্য আসলে কোনটা ভালো, এই বেসিক ফিলোসফিটা যার থাকে না বা যে পরিবার থেকে শিখে না, তার জন্য আসলে লাইফে কোনো না কোনো সময় মানে যে ফ্রাস্ট্রেটেড বা ডিপ্রেসড হওয়াটা আসলে অনেক বেশি মানে সম্ভাব্য একটা জিনিস, রাদার দেন কেউ যদি জানে যে না এই পৃথিবীতে আমি সব কিছু যে একেবারে আমার মনের মতো আমি পাবো তা না, কিছু জিনিস আমার মনের মতো হবে, কিছু জিনিস আমার মনের বাইরে হবে, কিছু কষ্ট আমাকে ভোগ করতে হবে। এবং আমরা কম্পেয়ার করি যে আচ্ছা আমি কষ্টে আছি, আমার চেয়ে তো অন্যরা বোধহয় ভালো আছে, সো দ্য কমপ্লিট থিং গোজ ভেরি রং, এবং এর জন্য আমরা আসলে ডিপ্রেশনে ভুগি। অন্য একটা প্রসঙ্গে যেতে চাইব, পরিবারের পরিবেশ বা পরিবারের সদস্যরা মানসিক রোগ দূর করার ক্ষেত্রে কী ভূমিকা পালন করতে পারে এবং এক্ষেত্রে প্যারেন্টিং এই বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ? যখন আমরা মানসিক রোগীদেরকে নিয়ে কাজ করি বা আমরা যে কোনো যদি আমরা রিসার্চ দেখি, আমরা কিন্তু দেখব যে পরিবারের ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আমরা যদি ডিপ্রেশনের কেস দেখি, অ্যাংজাইটির কেস দেখি, অ্যাডিকশনের কেস দেখি, অ্যাডিকশন অনেক বেড়ে যাচ্ছে, এবং সবগুলোতেই আমরা কিন্তু দেখবো যে প্যারেন্টিংয়ের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। যখনই প্যারেন্টিংয়ের কোয়ালিটিটা খুব দুর্বল তখনই কিন্তু দেখা যাচ্ছে যে মানসিক সমস্যা ছেলেমেয়েদের হওয়ার সম্ভাবনাটা অনেক গুণে বেড়ে যায়। আমরা পরিবারকে যথেষ্ট পরিমাণ গুরুত্ব দিচ্ছি না। আমার একটা পরিবারের যে দায়িত্বগুলো, আমার মানে বাবা মা দুজনেই হয়তো বা তাদের যে আপনার মনে করেন ক্যারিয়ার, চাকরি, এই সমস্ত কিছু ব্যস্ততা বা তাদের এন্টারটেইনমেন্ট সব কিছু মিলে দেখা যাচ্ছে যে ছেলে মেয়ে কিন্তু বঞ্চিত হচ্ছে, এবং বাবা মাও কিন্তু তাদের মধ্যে তাদের ব্যক্তিগত নানা বোঝাপড়ার অভাবে তারাও কিন্তু অনেক ক্ষেত্রে পরিবারটাকে রাখতে পারছে না। তো আমাদের একটা বিশাল একটা জেনারেশন তৈরি হচ্ছে, যে জেনারেশনগুলো একরকম মানসিকভাবে বিকারগ্রস্ত অথবা তারা বিভিন্ন রকম মানে তারা খুব ভালনারেবল হয়ে যাচ্ছে, আমরা যদি মেন্টাল হেলথের জায়গা থেকে দেখি। ইয়াহিয়া মোহাম্মদ আমিন তো পরিবারে বোধহয় ছন্দভঙ্গের কিছু কথা বললেন, অথচ মানুষ যে পরিবারভুক্ত হয়েছে, সমাজভুক্ত হয়েছে, এর পিছনে তো মহৎ লক্ষ্য ছিল। তো পরিবার যদি ভেঙে যায়, পরিবারে যদি ছন্দ পতন হয়, তার প্রতিক্রিয়া কেমন হতে পারে এবং সেক্ষেত্রে সচেতন নাগরিক হিসেবে আমাদের কর্তব্যটা কেমন হতে পারে? আমাদের প্রথমত বুঝতে হবে যে ফ্যামিলি ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা হার্ভার্ডের একটা কোহোর্ট স্টাডি যেটা 75 ইয়ার্স ধরে ওরা পরিচালনা করেছিল, ওরা দেখতে পেয়েছিল যে অ্যাট দ্য এন্ড অফ আওয়ার লাইফ একটা মানুষ কতটুক সুখে থাকে এটা ডিটারমিন করে আসলে তার ফ্যামিলির সাথে রিলেশন কেমন, তার ওয়াইফের সাথে, তার বাবা মার সাথে এবং তার ছেলে মেয়ের সাথে। সো আমরা যদি আসলে লাইফে হ্যাপি হতে চাই, ভালো থাকতে, জীবন মানে দিন শেষে সবাই তো চায় যে ভালো থাকতে বা সুখী হতে, এটা শুধুমাত্র আসলে ম্যাটেরিয়ালিস্টিক বিষয়গুলো দিয়ে থাকা যায় না, এবং এটা রিসার্চই আমাদেরকে সেই দিকে ধাবিত করে না। সো ফ্যামিলিকে টাইম দেওয়া, আমি হয়তো অনেক ব্যস্ত, বাট আমি বাসায় ফিরে আমার ওয়াইফের সাথে অ্যাটলিস্ট আধা ঘন্টা ভালো করে ভালো মনে কথা বলছি কিনা, আমার বাবা মার বয়স হয়ে গিয়েছে, তাদের সাথে আমি অ্যাটলিস্ট আধা ঘন্টা কথা বলছি কিনা, তারাও তো এই জিনিসটা খুব চায়। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমার বাচ্চাদেরকে আমি আসলে কোয়ালিটি টাইম দিচ্ছি কিনা। কোয়ান্টিটি টাইম সবসময় ইম্পর্টেন্ট না, দ্য থিং ইজ কোয়ালিটি টাইম, যে আমি যদি 15 মিনিটও ওদেরকে দিই, আমি যেন খুব ভালো সময়টা দিই, আমার বেস্টটাকে আমি যেন ওদের সামনে মানে প্রেজেন্ট করি। কারণ এখনকার আসলে যে মানে বাস্তবতা,
একজন বাবা বা মার পক্ষে সবসময় আসলে কোয়ান্টিটি টাইম দেওয়া সম্ভব হয় না। তো আমরা এই ক্ষেত্রে বলবো যে আপনারা কোয়ালিটি টাইম দেন, অল্প সময় দেন, কোয়ালিটি টাইম দেন। এবং আমরা আমাদের সময় যেটা দেখি সেটা হচ্ছে কি যে অনেক ক্ষেত্রে বাবারাও কিন্তু যখন পরিবারে আসছেন অফিস শেষে, তারা তাদের স্মার্টফোন নিয়ে বসে আছে এবং বাচ্চাকে সময় দিচ্ছে না। এবং অনেক ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের সাথে আমাদের সময় ছেলে মেয়েদের সম্পর্ক খুবই হয়ে যায় ট্রানজ্যাকশনাল, যে বাবা টাকা দেয়, মা খালি ইনস্ট্রাকশন দেয়, এবং এই রকম একটা রিলেশনের মধ্যে আসলে কিন্তু খুব মানবিক সম্পর্ক কিন্তু আমাদের নাই। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দেখি, আমরা দেখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হচ্ছে ওনাকে সবচেয়ে বেশি অনুকরণ করতো ওনার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহু। এবং আমরা সাইকোলজি থেকে আমরা জানি যে একটা বাবাকে তার ছেলে অথবা মেয়ে কতটুকু অনুকরণ করবে তার একটা কিন্তু বড় জায়গা হচ্ছে গিয়ে আসলে তাদের মধ্যে অ্যাক্টিভ ইমোশনাল কানেকশনটা কত স্ট্রং। অ্যাক্টিভ ইমোশনাল কানেকশন স্ট্রং না হলে কিন্তু কখনোই আমার ছেলে বা আমার মেয়ে আমাকে এত বেশি অনুকরণ করতে চাবে না বা ভালোবাসবে না। তো ওই জায়গায় আমরা বুঝতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের এতগুলো শিক্ষক, নবী এবং পরামর্শদাতা, সমাজের এত বড় বড় ভূমিকা পরেও কিন্তু উনি ওনার যে মেয়ে তাকে অনেক বেশি সময় দিতেন, তাদের সাথে একটা খুব মধুর ভালোবাসার সম্পর্ক ছিল। তাহলে এখান থেকে উদাহরণ নিলে তো আমরা এই কথা বলতে পারি না আমরা ব্যস্ত পরিবারকে কীভাবে সময় দিব, এই কথা বোধহয় টেকে না। প্ল্যানিং তাহলে লক্ষ্য স্থির থাকলে বলে আমরা দিতে পারি। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে যদি আপনি এক বাক্যে শেষে বলতেন মানসিক স্বাস্থ্য সংরক্ষণে, মানসিক স্বাস্থ্যের বিকাশে আর কি করা যেতে পারে? আমি বলবো যে আমরা যদি আমাদের কাছে যদি কখনো মনে হয় যে আমি ঠিকমতো ফাংশন করতে পারছি না, আমি আগে যে কাজ করতে আমার ভালো লাগতো সে কাজ করতে পারছি না, বা আমি এফেক্টিভলি চলতে পারছি না, দেয়ার সামথিং রং, যখন এই কোয়েশ্চেন আমার মনের মধ্যে আসে আমি যেন একজন মেন্টাল হেলথ প্রফেশনাল কাছে যাই, আমি নিজের একটা অ্যাসেসমেন্ট করি। এটা হচ্ছে আমি বলবো 1 নাম্বার। দ্বিতীয় যে কথাটি বলবো, আমরা যেন প্রত্যেকে আমাদের লাইফের লক্ষ্য এটা খুব আমাদের স্থির থাকে, আমরা জীবন দৃষ্টি আমরা যেন বুঝি যে আমার মূল্যটা কি একজন মানুষ হিসাবে। আর থার্ড হচ্ছে আমরা যেন বুঝি যে হোয়াটস মাই ডেস্টিনি আফটার উই আর ডান ইন দিস ওয়ার্ল্ড। এই তিনটা যদি আমরা ভালো করে বুঝতে পারি, আমাদের গ্রিপে থাকে, আমরা প্রচুর স্ট্রেস নিতে পারবো, প্রচুর হতাশা আমরা মোকাবেলা করতে পারবো। এই বিষয়ে বোধহয় আপনার অনেক কথা ছিল, কিন্তু সময়ের কারণে আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ। ইয়াহিয়া মোহাম্মদ আমিন, আপনিও কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখতে পারবেন। শরীর, মন, আত্মা নিহিত মানুষ, এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মন। মানসিক স্বাস্থ্য যদি ঠিক না থাকে তাহলে আমরা সুস্থ থাকতে পারি না, আমাদের কাজে, পরিবার, সমাজ বোধহয় তেমন উপকৃত হতে পারবে না। তাই আসুন আমরা মানসিক স্বাস্থ্য পরিগঠনে সতর্ক হই। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। এই জীবন তো বহতা নদীর মতো, চলার পথে শত বাঁক মোহনা কত, আছে আরো দ্বন্দ্ব।